আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, কখন গেল? ভাইয়েরা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আমরা এই বার্থডে উপলক্ষে বেশ কিছু পুরনো এপিসোডও চালিয়েছিলাম, মানে গত বছরের সেরা ঘটনাগুলোকে কম্পাইল করে আমরা চালিয়েছিলাম ওয়ার্কআউট। সো কেউ হয়তো অতটা পছন্দ করেননি, খুবই অল্প কিছু মানুষ, শুধুমাত্র যারা আগে শুনেননি তারা শুনেছেন, আর বেশিরভাগ মানুষই হয়তো এটা চান না। সো আমরা হয়তো ইন ফিউচার এরকম কোনো কিছু করব না। যদি তারপরও আপনারা চান তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা গত রবিবার সবাই খুব পছন্দ করেছিলেন যে মালয়েশিয়ার একটা ঘটনা নিয়ে এসেছিলাম। আমরা বেশ কিছুদিন ধরে আমরা চায়না, মালয়েশিয়া এরকম বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে আসছিলাম আপনাদের কাছ থেকে। আজকে আমরা শোনাবো আপনাদেরকে রাশিয়ার একটা ভুতুরে টাওয়ারের ঘটনা, এবং এই টাওয়ারটিকে ঠিক টাওয়ার না বলে অন্য একটা পৃথিবী বলা ভালো। কেন সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে জানতে পারবেন, এবং আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যেতে চাই। একটু ছোট্ট করে বলি, আমাদের ইমেল অ্যাড্রেস bhut.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা মানে কমপ্লিটলি আপনার ব্যাপার। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। যদিও অনেকেই সাবস্ক্রাইব করছেন, আমার মনে হচ্ছে যে আর কিছুদিন পরে আর এটা বলা লাগবে না, কারণ অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকেই আমাদের সাথে মানে সাপোর্ট দেওয়ার কারণেই, আমাদেরকে সাপোর্ট করার কারণেই অনেকেই আমাদের পেজটাকে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শেয়ার দিচ্ছেন। দ্যাট ইজ সো নাইস অফ ইউ। অ্যান্ড আমার যেটা মনে হয় যে আপনারা এইভাবে আছেন বলেই আসলে কাজ করার সাহস পাই এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, সাথেই থাকবেন আমাদের। তবে একটু কথা না বাড়াবো বললাম, তারপরে একটু দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করছেন। একজনকে রাশিয়া থেকেও একজন কমেন্ট করেছেন। ও মাই গড, রাশিয়া থেকে শুনছি ভাই, সুপার বয় তিনি লিখেছেন। রাশিয়ার কোন জায়গায় থাকেন যদি একটু কাইন্ডলি জানাতেন তাহলে খুব ভালো হতো। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আয়মান, জয়পুরহাট থেকে কাজল আমাদেরকে শুনছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভূত.com ফাইসাল লিখেছেন যে রাসেল ভাই, আগের ভূত এফএমের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলেই অন্যরকম একটা অনুভূতি আসতো। গল্পে ভাই মুগ্ধ পেয়ে যাই। এখন ভূত.com মিউজিকটা খুব মিস করি। ভাই ফয়সাল আহমেদ, আপনি যেহেতু এখানে আছেন, আপনার কমেন্টটা আমরা স্ক্রিনেও দেখাচ্ছি। কাইন্ডলি আপনি একটু আমাদেরকে কমেন্টে বলবেন কি যে কোন এপিসোডটার কোন মিউজিকটা আপনি মিস করছেন। কারণ এখনও আগে যেরকম চিন্টু ভাই কাজ করতেন, এখনও চিন্টু ভাই কাজ করছেন। অ্যান্ড আমাদের সেম যে মিউজিকগুলো, সেই মিউজিকগুলো কিন্তু আমাদের মিউজিকগুলো কিন্তু পুরনো মিউজিকই, এটা নতুন মিউজিক না। সুতরাং কোন মিউজিকের কথা আপনি বলছেন কাইন্ডলি একটু বলবেন কি, জাস্ট এটা যদি আমাদের একটু গাইড করতেন। কারণ শুধুমাত্র বলার জন্য বললে আমরা আসলে খুবই ইট ইজ ভেরি পেইনফুল ফর আস। সো একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে যে কোন মিউজিকের কথা আপনি বলছেন, লিঙ্কটা দিয়ে দিবেন কাইন্ডলি। আর এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আরও কিছু কমেন্ট পড়তে চাই। চুয়াডাঙ্গা থেকে শুনছি শিহাব রাসেল, আমি দেখি উনি লিঙ্ক দিচ্ছেন কিনা, আমি এটা নিয়ে আমার খুব একটু জানার ইচ্ছা আসলে। ফরিদপুর থেকে শুনছেন সুমাইয়া আমাদের সঙ্গে, লালনিরহাট থেকে শুনছেন আমি ওকে আচ্ছা, গাজীপুর থেকে শুনছেন কণাবাড়ি, আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন ঋতু চিটাগং থেকে, যশোর থেকে উজ্জ্বল, টাঙ্গাইল থেকে, সখীপুর থেকে, নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন মুর্শিদাবাদ থেকে, নামটা পড়তে পারলাম না। জিনাইদা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন জুনায়েদ। হুজুরের ঘটনা চাই আরাফাত হোসেন আমাদের সাথে সৌদি আরব থেকে আছেন। আমাদের সঙ্গে আছেন নাদিম মিয়া, আরব থেকে শুনছেন, সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ঘটনায় যাব এবং আশা করছি প্রথম ঘটনা থেকে শুরু করে শেষ ঘটনা পর্যন্ত প্রত্যেকটি ঘটনাই আপনাদেরকে আনন্দ দেবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আবার ভয়ের আরেক নাম, ভূত.com। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মোহাম্মদ মুরসালিন শাহ, আমি বলছি রংপুর জেলার গঙ্গাচড়া থানার পাকুড়িয়া শরীফ গ্রাম থেকে। আমার বুকখে স্টুডিওতে এসে ঘটনাটি বলা সম্ভব নয়, তাই ঘটনাটি ইমেল করে পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনালে আনন্দিত হব। চৈত্র মাসের শেষে বৈশাখের শুরুতে প্রতি বছরের মতো সে বছরও মেলা বসেছে, কিন্তু সেটা হিন্দুদের চড়ক পূজাকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করে হিন্দুরা। তবে হিন্দুদের ভাষায় এটা মেলা না, তারা এই অনুষ্ঠানকে বান্নি বলে। হিন্দুরা আয়োজন করলেও সমাগম ঘটত মুসলমানদেরও।
বান্নিতে মোয়ামুড়ি আর রসে ভরা জিলাপি কেনার একটা দারুণ প্রচলন ছিল, তাই বান্নিতে মোয়ামরিয়ার জিলাপির দোকান বেশ জাঁকজমক থাকত। চড়ক পূজাকে কেন্দ্র করে বান্নি বিকেলবেলা থেকে শুরু করে সন্ধ্যা অবধি চলত, কিন্তু দোকানপাটগুলো রাত অবধি ঝমঝমাট থাকত। বান্নিতে সেদিন শরণার্থীদের মাঝে জামশেদ আলী উপস্থিত ছিলেন। বান্নি বসত মূলত হিন্দুদের শ্মশানঘাটে, যেখানে তারা বরাবরই মৃতদের পোড়ায়। নদীর ওপারে বসত বান্নি। মানুষের পারাপারের কোনো অসুবিধা ছিল না, কারণ চৈত্র বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকত। জামশেদ আলী সেদিন বান্নিতে রাত করে ফেলেছিলেন। সেদিন কিছু মোয়ামরি আর জিলাপি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। ঘাটেই একজন লোককে তিনি দেখতে পেলেন একজন দোকানদার তার কাজ শেষ করে বাসায় ফিরছে। লোকটা তার মোয়ামরি আর জিলাপির ভার নিয়ে এগোতে পারছিল না, অথচ তেমন বেশি সদায়ও তার ভাড়ের মধ্যে ছিল না। এতক্ষণ সে ঠিকই বই নিয়ে এসেছে তার ভার, কিন্তু নদীর কাছে এসে মোয়ামরি আর জেলাপির 2টি ধামায় আশ্চর্যভাবে বেশি ওজন অনুভব করতে শুরু করেন, তাই এগোতে পারছিলেন না। ভয়ে লোকটি আরও দুর্বল হয়ে পড়েছিলেন, আর কারো জন্য অপেক্ষা করছিলেন। জামশেদ আলী উক্ত ব্যক্তির কাছে গেলে উক্ত ব্যক্তি তাকে সবকিছু খুলে বলে। জামশেদ আলী তখন উক্ত ব্যক্তির কথা তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় এবং তার সদায়ের ভার নিজের কাঁধে নেয়। ভার কাঁধে নিতেই বুঝতে পারল কিছু একটা গড়বড় আছে। এত সামান্য জিনিসের এত ওজন হতে পারে না। তখন মনের শক্তি আর দেহের বল দিয়ে তিনি এগোতে চেষ্টা করলেন এবং ভার কাঁধে নেয়ার সময় ভাড়ের লাঠিটা মেরম্যার করে একটা শব্দ করল। মনে হচ্ছে এখনই ওজনে সেটা ভেঙে পড়বে, কিন্তু নাছোড়বান্দা জামশের কিছুই তো আক্কা করছেন না। জামশেদ আলী এবং দোকানদার এতক্ষণে বুঝতে পেরেছেন যে এখানে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে, এখানে কোনো জিন ভূত অথবা অন্য কিছুর কারসাজি রয়েছে। কিন্তু জামশেদ আলীও এক নাছোড়বান্দা। ভার কাঁধে নিয়ে তিনি নদীতে নামলেন। খলখল করে সর্বস্ব শক্তি প্রয়োগ করে নদী পার হলেন দুজনেই। নদী পার হয়ে জামশেদ আলী করলেন এক বিরাট ভুল। কাঁধ থেকে ভার নামিয়েই সেখানেই খাওয়া শুরু করে দিলেন এবং কিছু সদায়ের সাথে নিলেন। তারপর দোকানদার ব্যক্তি ভার কাঁধে নিলেন। ভাড়ের ওজন স্বাভাবিক লাগল এবং তিনি তার বাড়ির উদ্দেশ্যে চলে গেলেন। এদিকে জামশেদ আলীর সাথে শুরু হল এক অদ্ভুত ঘটনা। স্বাভাবিক দুনিয়াটা হয়ে গেল নরকের মতো। চারপাশে নিস্তব্ধতার ভেতরে শুরু হল ভয়ের ভয়ঙ্কর ফিসফিসানি। কোটি কোটি পায়ে পায়ে তিনি হাঁটছেন, তার চারপাশে বিশাল বিশাল কয়েকটি ছায়া। একটি ছায়া থেকে কঙ্কালের মাথা যেন ধপাস করে মাটিতে পড়ল। মাটিতে পড়েই তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার কোনো ছায়া ঢোল বাজাচ্ছে, কোনো ছায়া আগুনের কুণ্ডলী হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটে, আবার পুনরায় একটা হয়ে যাচ্ছে। আবার কোনো ছায়া বিকৃত সব রূপ নিচ্ছে। বুকের সাহস আর ধরে রাখতে পারলেন না জামশেদ আলী। ভয়ে গরুম গরুম মেঘ ডাকার মতো মনে হচ্ছিল বুকের ভেতর। তীব্র খরায় ফেটে যাওয়া জমিনগুলোর মতো ফেটে যাচ্ছে জামশেদ আলীর কলিজা। দুর্বল এবং নাজেহাল অবস্থা হয়ে গেল তার। অদৃশ্যের তাণ্ডবলীলায় জামশেদ আলী কুপকাত হয়ে গেছেন ততক্ষণে। মনের দেহের সমস্ত শক্তি হারিয়ে বার্ধক্যকে বরণ করে নিতে হল তাকে। কোনোরকমে হামাগুড়ি দিয়ে তিনি বাড়ি ফিরলেন। বাড়িতে এসেই পানি চাইলেন জামশেদ আলী তার স্ত্রীর কাছে। তার স্ত্রী তাকে কিন্তু স্বাভাবিকভাবে নিলেন না। তার স্ত্রী জানতে চাইলেন হঠাৎ করে কি হলো তার। তখন তিনি সবকিছু খুলে বললেন। তখন তার স্ত্রী তাকে গোসল করার পরামর্শ দিলেন, কিন্তু জামশেদ আলী তা না করে সেখানে আরেকটা ভুল করে বসেন। পেটের ভোজন পুক্ত করে ঘুমোতে গেলেন তিনি, এবং শুরু হল অবাক করা ঘটনা। টিনের জালে ধপাস করে কি যেন পড়ল। অমনি সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। পুরো পৃথিবী যেন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াল। অদৃশ্যের লীলায় অসহায় হয়ে পড়ল জামশেদ আলী সহ তার পুরো পরিবার। এবারে একটি দুটি থেকে অনেকগুলি ঢিল এসে পড়ছে জামশেদের টিনের জ্বালায়। বিষয়টা পাড়া প্রতিবেশীদের মাঝেও প্রভাব ফেলল। তাই পাড়া প্রতিবেশীরাও নিজের ঘরকে আঁকড়ে ধরে থাকল, কেউ দেখতে গেল না। অনবরত ঢিল আসার পর এবারে মনে হল টিনের চালা কেউ নিজ হাতে ভাঙছে। এমনিতেই সপরিবারে লোকজনের ভয়ের কাঁপনি ধরেছে, যেন তালে তালে নাচছে সবাই। তাতে আবার চিকন কণ্ঠে আওয়াজ, কেউ যেন কথা বলছে। আওয়াজ আসছে, তুই আমাকে কেন খেতে দিলি না, তুই আমার খাবার নষ্ট করলি কেন। এভাবেই অবসান হল একটি কালো রাতের। রাত শেষ হলেও ঘটনা শেষ হল না। নিয়তি যেন অপেক্ষা করছিল তার জন্য। কারো সূর্য অস্তমিত হওয়ার ঘটনায় কিছু প্রিয়জনের মনে সূচ ফোড়ার মতো ব্যথা করে। মন চোখকে কাঁদতে বলে, কিন্তু বিবেক বলে কাঁদলে চলবে না, তোমাকে যে হাল ধরতে হবে। ঠিক এমনি অবস্থা জামশেদ আলীর স্ত্রীর। সকালবেলা তার স্বামীকে পঙ্গু অবস্থায় দেখে তার মাথা ঠিক নেই,
কি করবেন বুঝতেও পারছেন না। দিনের বেলায় স্বাভাবিক ভূতপ্রেতের ভয় থাকে না, তাই অনেক প্রতিবেশী জামশেদ আলীকে দেখতে এসেছেন। দিনের বেলা হলেও কি হবে, জামশেদ আলীর ওপর প্রভাব এখনও আছে। চোখ দুটি বড় বড় আর লালচে হয়ে গেছে তার। কারো দিকে তাকালে মনে হয় আগ্নেয়গিরির লাভা দিয়ে তিনি তাকাচ্ছেন, অর্থাৎ চোখে তার জ্বলন্ত আগ্নেয়গিরি। হাঁ করলে যেন কোনো দানবের মুখ মনে হয়, আর কণ্ঠস্বরটাও ভীষণ অচেনা। কিন্তু সময়ের সাথে সাথে তার পাগলামি বাড়তে থাকে। ঘর থেকে তিনি বেরিয়ে পড়েন, নানান ধরনের কাণ্ডকারখানা করেন, কলাগাছে খুশি মারেন, কারো ঘর থেকে থালা বাসন বের করে বাইরে ছুঁড়ে মারেন, বাঁশের কঞ্চি দিয়ে নিজের শরীরে আঘাত করেন, ইত্যাদি ইত্যাদি। এমনিতেই জামশেদ আলীর শরীরে বল ছিল 3 পুরুষের সমান, তাতে আবার অদৃশ্যের শক্তিরও যোগ ঘটেছে, তাই তাকে কেউ থামাতে পারছিল না। এভাবেই চলতে থাকল। কিন্তু এভাবে চললে তো হয় না, তাই কেউ জামশেদ আলীর স্ত্রীকে ওঝা কবিরাজ ডাকতে বললেন। সেই কথাকে কেন্দ্র করে ওঝা কবিরাজের কাছে যাওয়া। সব কথা খুলে বলেন জামশেদ আলীর স্ত্রী। কবিরাজ তখন সান্ত্বনা দিয়ে বলেন, আমার একটু ধ্যান করে জানার চেষ্টা করতে হবে ব্যাপারটা আসলে কি। কবিরাজ কি যেন সব ধূপ চন্দন আগরবাতি জ্বালিয়ে একটা বৃত্তের ভেতরে সাদা কাপড় পেতে বসেন। এরপর জামশেদ আলীর বউকে পাশে রেখেই কি যেন সব মন্ত্র পড়েন। কতক্ষণ মন্ত্র জপ করার পরেই টিনের চালের ওপরে ঝটাং ঝটাং শব্দ হয়। অতঃপর কবিরাজ যেন কার সাথে কথা বলা শুরু করেন। কিছুক্ষণ কথা বলার পর কবিরাজের ভূ যেন কুঁচকে গেল। ব্যাপারটা গুরুতর বলে জানালো কবিরাজ। জামশেদ আলীকে 7 ভাইবোন মিলে আকৃষ্ট করেছে। একক সময়ে এক একজন জামশেদ আলীর গায়ে ভর করছে। কবিরাজ যদি একজনকে বন্দী করেন তাহলে অন্যজন খেপে যাবে, তাই বিষয়টা জটিল এবং গুরুতর। জামশেদ আলীর স্ত্রী জানতে চাইল কি উপায় আছে তাহলে। কিভাবে সুস্থ করা যাবে তার স্বামীকে? উত্তরে কবিরাজ আশ্বাস দিয়ে বললেন, আজকে আমার কিছু যোগ্য আছে, আগামীকাল যাব। অতপর জামশেদ আলীর স্ত্রী ফিরে আসেন। কবিরাজ আশ্বাস দিলে কি হবে, দুনিয়ার মায়া ছেড়ে ডুবতে থাকার পথে জামশেদ আলী। যেদিন কবিরাজ আসার কথা ছিল তার আগেই কবিরাজের সাথে ঘটে যায় আরেক ঘটনা, যা আবারও প্রমাণ করে ভৌতিক জগৎ বলতে কিছু না কিছু আছে, স্বাভাবিক মানুষের ক্ষমতার বাইরে সেটি। কবিরাজের উপরেই এবার শুরু হল যন্ত্রণা। কবিরাজ যখন বিছানায় শুয়েছিল তখন অদৃশ্যের সেই শক্তি চৌকি বিছানাসহ শূন্যে তুলতে থাকে। শব্দে ভেসে আসে, চল তোকে জামশেদ আলীর কাছে নিয়ে যাই, তুই না চিকিৎসা করতে চেয়েছিলি, চল। কবিরাজ ভয়ে মন্ত্র পড়া শুরু করেন, কিন্তু এবারে এত বড় শক্তির কাছে তার মন্ত্র কোনো কাজ করে না। তার চৌকিকে এবং তাকে সহ শূন্যে তুলে ধপাস করে মাটিতে ফেলে দেয়। কবিরাজ জামশেদ আলীতে বাঁচাবে কি নিজেই বলির পাঠা হয়ে যায়। কবিরাজ যখন দেখল তার মন্ত্র কোনোভাবেই কাজে আসছে না, তখন অদৃশ্য শক্তির কাছে কৃপা চাওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না। তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ঘুরছে তার হাত, এবং সে হাত জোর করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে যখন সব ঠিক হয়ে যায় তখন তিনি আপন জীবন বাঁচানো শ্রেয় মনে করেন। জামশের জমের ঘরে যাক। কবিরাজ আর জামশেদ আলীর চিকিৎসা করার জন্য তার বাড়িতে যাননি। বিষয়টা জামশেদ আলীর পরিবারসহ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, তাই কোনো কবিরাজ আর জামশেদ আলীর চিকিৎসার জন্য পা বাড়ায় না। তাই অসহায় আর নিরুপায় হয়ে তাকে দুনিয়ার মায়া ছাড়তে হয় চিরস্থায়ী। তিনি হন শেষ ঠিকানায়, যেখানে কোনো ভূত প্রেত আর আত্মার ভয় নেই। ঘটনাটি কেমন লাগলো জানাবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টে না বাড়িয়ে। কখন গেল, ভয়ার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন মতো। জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘণ্টা বাজিয়ে দিন। আজ ভয়ের আরেক নাম .com। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম আরমিন ফেরদৌসি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ সম্ভ্রান্ত। গ্রামের বাড়িতে আমাদের প্রচুর জমি জমা, এক কথায় যাকে বলে জমিদার বংশ। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমার আব্বু হঠাৎ করেই মারা গেলেন। আব্বুর মৃত্যুর পর আম্মু আমাকে নিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় শিফট করার ডিসিশন নিলেন। আম্মু একজন ভীষণ প্রোগ্রেসিভ আর মুক্তমনা মানুষ। গ্রামের টিপিক্যাল কুসংস্কার আর মেয়েদের দাবিয়ে রাখার মেন্টালিটি উনি একদম পছন্দ করতেন না। উনি চাইতেন আমি যেন মানুষের মতো মানুষ হই।
আপনাদের একটু বলে রাখি, আমি যে এলাকায় থাকতাম সেখানে মেয়েদের এডুকেশন বা কেরিয়ার নিয়ে ভাবাটা অনেকটা পাপের মতোই ছিল। সেখানে পুরুষতন্ত্রের দেয়াল এতটা উঁচুতে যে কোনো মেয়ে চাইলেও সেই দেয়াল টপকে বাইরের দুনিয়াটা দেখতে পায় না। আমার আম্মু সারাটা জীবন এই সিস্টেমের বিরুদ্ধে ফাইট করেছেন। উনি নিজের জীবনে যা যা করতে পারেননি সেই স্বপ্ন উনি আমাকে দিয়ে পূরণ করতে চেয়েছিলেন। ঢাকায় এসে আমরা একটা ফ্ল্যাটে উঠলাম। আমাদের বর্তমান ঠিকানা পুরান ঢাকায়। ঢাকায় আসার পর একটি ভালো কলেজে আমি অ্যাডমিশন নিলাম। আমার কলেজ লাইফ তখনও শেষ হয়নি। এর মধ্যেই গ্রাম থেকে একটা বিয়ের প্রপোজাল এলো। পাত্রপক্ষ আমাদেরই দুঃসম্পর্কের আত্মীয়। ওরাও বেশ ধনী, প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু আম্মু ওদের মেন্টালিটি খুব ভালোভাবে জানতেন। আম্মু ওদের মুখের ওপর স্ট্রেট না করে দিলেন। উনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমরিন এখন পড়াশোনা করছে, ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারব না। ওরা তখন কিছু বলল না। প্রায় ৬-৭ মাস ওরা চুপচাপ থাকল। এরপর ওরা আবারও গ্রামের কিছু প্রতিবেশীকে দিয়ে আবারও বিয়ের প্রপোজাল পাঠালো। আম্মু এবার খুব শক্ত অবস্থান নিলেন। আম্মু জানতেন আমি যেহেতু বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তির একমাত্র ওয়ারিশ, তাই ওদের মূল টার্গেট আমি নই, ওদের টার্গেট আমার বাবার সম্পত্তি। সত্যি বলতে আমি দেখতে খুব একটা সুন্দরীও ছিলাম না, একদম সাধারণ গড়নের একটা মেয়ে, কিন্তু সম্পত্তির লোভে ওরা আমাকে বাড়ির বউ করে নিতে চাচ্ছিল। আম্মু এই নোংরা পলিটিক্সটি ধরে ফেলেছিলেন। আম্মু যখন দ্বিতীয়বার ওদের রিজেক্ট করলেন, তখন ওই ছেলের মা মানে ওই মহিলা আমাদের পুরো বংশের মধ্যে আত্মীয় স্বজনের কাছে আমার নামে জঘন্য সব গুজব ছড়াতে শুরু করলেন। উনি আম্মুকে থ্রেড দিয়ে বললেন, তুমি তো মেয়েকে নিয়ে উড়াল দিচ্ছ শহরে, তোমার মতলব আমার ভালো ঠেকছে না, দেখে নিও আমি তোমার আর তোমার মেয়ের কি হাল করি। আম্মু তখন ওনার কথায় খুব একটা পাত্তা দেননি। আম্মু ভেবেছিলেন গ্রামের অশিক্ষিত মানুষ হয়তো রাগের মাথায় দুটো বাজে কথা বলছে, আর এরা কথা বলা ছাড়া আর কি বা করতে পারে। এরপর বেশ কিছুটা সময় কেটে গেল। আমিও আমার পড়াশোনা নিয়ে বিজি হয়ে গেলাম। আমার ব্রেইন এমনিতে বেশ ভালোই ছিল। ম্যাট্রিক থেকে শুরু করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সব জায়গায় আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম। আমার পড়ার টেবিলে মেডেল আর ট্রফিতে ঠাসা। আম্মুর একটা এক্সপেকটেশন ছিল আমাকে নিয়ে। আমিও চাইতাম আম্মুর মুখ উজ্জ্বল করতে। আমাদের গ্রামের বাড়িতে বিশাল বড় একটা পুরনো আমলের দালান ছিল। ওই বাড়ির দেখাশোনার জন্য আম্মু বিশ্বস্ত কেয়ারটেকার আর স্টাফ রেখে এসেছিলেন। জমি জমা থেকে ভালোই ইনকাম আসত, তাই আমাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম ছিল না। আমরা বেশ আরামেই দিন কাটাচ্ছিলাম। আমার ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার বিহেভিয়ারে কেমন একটা চেঞ্জ আসছে। আমি খুব খ্যাটখ্যাটে স্বভাবের হয়ে যাচ্ছিলাম। কোনো কিছুই আমার ভালো লাগত না। পড়তে বসলে মনে হতো মাথাটা চক্কর দিচ্ছে। টেবিলে বই খুলে বসলেই দম বন্ধ হয়ে আসত। মনে হতো কেউ আমার গলা টিপে ধরেছে। সারাক্ষণ শুধু মনে হতো শুয়ে থাকি অথবা ঘুমিয়ে থাকি। আমার মাথায় সব সময় অস্বচ্ছ যন্ত্রণা থাকত। মনে হতো মাথার ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। আমি একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখালাম। উনি কিছু পেইন কিলার আর ভিটামিন দিলেন। আমি সেগুলো খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার ইউনিভার্সিটিতে ভালো লাগত না, বাসাতেও থাকতে ভালো লাগত না। আমার শ্বাসকষ্ট শুরু হলো। বসে আছি, কোনো কারণ ছাড়াই হার্টবিট বেড়ে গিয়েছে, মুখ ধরফর করছে, মনে হচ্ছে এক্ষুনি কার্ডিয়াক অ্যারেস্ট হবে। কয়েকদিন আমি ইউনিভার্সিটি যাওয়া অফ করে দিলাম। ভাবলাম রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাব। কিন্তু রেস্ট নিলে কি হবে? আমার কন্ডিশন ডে বাই ডে আরও খারাপ হতে লাগলো। সামনেই সেমিস্টার ফাইনাল। আমার সব ফ্রেন্ডরা, ব্যাচমেটরা পড়াশোনা নিয়ে সিরিয়াস। ওরা নোটস কালেক্ট করছে, গ্রুপ স্টাডি করছে, আর আমি বইয়ের পাতা উল্টালেই আমার চোখের সামনে অক্ষরগুলো যেন ঘোলা হয়ে যেত। মনে হতো বইয়ের লাইনগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কিছুই পড়তে পারতাম না। আমার প্রফেসররা পর্যন্ত অবাক হয়ে গেলেন। যে মেয়েটা ক্লাসে সবসময় ফার্স্ট বেঞ্চে বসত, সব প্রশ্নের উত্তর দিতে পারত, আজ তার এই অবস্থা। এক্সাম শুরু হলো। আমি বিছানায় পড়ে আছি। আমার শরীর এতই দুর্বল হয়ে গিয়েছিল যে বাথরুমে যাওয়ার শক্তিটুকুও ছিল না। জোর করে পড়তে বসলে চোখের সামনে অন্ধকার নেমে আসত। মনে হতো আমি ব্ল্যাকআউট হয়ে যাচ্ছি। প্রচণ্ড ঘুম পেত, কিন্তু ঘুমাতে পারতাম না। আমি আমার নিজের সিচুয়েশন দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম। কথায় কথায় আমি সবার সাথে ঝগড়া করতাম। একদিন ইউনিভার্সিটিতে ক্লাসের মধ্যেই আমি আমার ফ্রেন্ডদের সাথে চিৎকার করে ঝগড়া বাঁধিয়ে দিলাম। হয়েছিল কি, ওরা কয়েকজন মিলে জোকস বলছিল, হাসাহাসি করছিল। আমি তখন মাথা নিচু করে নিজের ডিপ্রেশন নিয়ে ভাবছিলাম। হঠাৎ ওদের হাসির শব্দ শুনে আমার মনে হলো ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে হাসছে। ব্যাস, লেগে গেল ঝামেলা। আমার মনে হতো কেউ একজন সবসময় আমার উপরে নজর রাখছে, কেউ একজন আমার ব্রেইনটাকে কন্ট্রোল করছে। আমি রাতে ঘুমাতে পারতাম না, বিছানায় বাস করতাম। এক রাতের কথা, আমি শুয়ে আছি।
গভীর ঘুমে নেই, আমার জেগেও নেই, তন্দ্রার মতো একটা অবস্থা। আমি বুঝতে পারছি আমার বেডরুমে আমি শুয়ে আছি। হঠাৎ আমার মনে হলো আমার বুকের উপর বিশাল ওজনের কিছু একটা চেপে বসেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হলো অদৃশ্য কেউ একজন একটা ধারালো ব্লেড বা চাকু দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় পোঁচ দিচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার স্কিন কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি হাত পা নাড়াতে চাইলাম, কিন্তু মনে হলো আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। আমি চাইলেও চোখের পাতা খুলতে পারছিলাম না। একে তো ওই হিউজ ওয়েট বুকের উপরে, তার উপরে আবার এই কাটার যন্ত্রণা। আমি পাথরের মতো জমে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এই টর্চার চলার পর আস্তে আস্তে বুকের উপর থেকে ভারী জিনিসটা সরে গেল। আমি অনুভব করলাম কেউ একজন আমার খাট থেকে নেমে গেল। সাথে সাথে আমার চোখ খুলে গেল। আমি ধর্মর করে উঠে বসলাম। নাইট জ্বালিয়ে আমি আমার শরীর চেক করলাম। অদ্ভুত ব্যাপার হলো আমার শরীরে কোনো কাটার দাগ নেই, কোনো রক্ত নেই, কিন্তু ঠিক যে জায়গায় আমি কাটার অনুভূতি পেয়েছিলাম সেখানে ঠিক তেমনি জ্বালাপোড়া করছিল। মনে হচ্ছিল কেউ চামড়া ছিলে লবণ ছিটিয়ে দিয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না। কোনো মতে শরীরটাকে টেনে হিসড়ে আমি আম্মুর রুমে চলে গেলাম। আম্মু আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। উনি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। আমাকে পেইন কিলার খেতে দিলেন, গরম পানির শেক দিলেন, কিন্তু আমার শরীরের ব্যথা কমছিল না। আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। ওটা কি আসলেই স্বপ্ন ছিল, নাকি হ্যালোসিনেশন, নাকি সত্যি সত্যি কোনো অদৃশ্য শক্তি আমাকে টর্চার করছিল? এরপর থেকে আমি ফিল করতে শুরু করলাম আমি কখনোই একা নই। আমার সাথে ছায়ার মতো কেউ একজন থাকে। আমি যখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতাম আমার মনে হতো আমার প্রতিবিম্বের ঠিক পাশেই আবছা কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে পেছনে তাকাতাম, কাউকে দেখতে পেতাম না। আমার আয়নার দিকে তাকালেই সেই অস্বস্তিকর অনুভূতিটা ফিরে আসত। মনে হতো কেউ একজন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। রাতে ঘুমানোর সময় মনে হতো আমার শিওরের কাছে কেউ দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আম্মু কোনো একটা কাজে মার্কেটে গিয়েছিলেন। কাজের মেয়েটা রান্নাঘরে ছিল। আমি আমার রুমে একা ছিলাম। হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলাম। ভাবলাম জানালাগুলো খুলে দেই, একটু মুক্ত বাতাস ঘরে ঢুকুক। ডাইনিং স্পেসের কাছে আসতেই আমি থমকে গেলাম। আমি দেখলাম ডাইনিং টেবিলের ঠিক পাশেই ফ্লোরে একটা লোক বসে আছে। বসার ভঙ্গিটা অদ্ভুত। হাঁটুর উপর ভর করে উবু হয়ে বসে আছে। তার পিঠটা আমার দিকে। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো গেস্ট এসছে বা কাজের কেউ হবে, কিন্তু আমার মনের ভেতর একটা ভয় কাজ করছিল। যদি চোর ডাকাত হয়? আমি চিৎকার দেব কিনা ভাবছিলাম। ঠিক ওই মুহূর্তে লোকটা আমার দিকে ঘুরল। ঘোরার সাথে সাথেই ওটা দাঁড়িয়ে পড়ল। আমি জীবনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখিনি। ওটা কোনো মানুষ ছিল না, শরীরে ফ্যাকাশে রং, মনে হচ্ছিল লাশ। আমি ভয়ে চিৎকার দিতে গিয়েও পারলাম না। আমি ফ্লোরে পড়ে গেলাম, জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি হাসপাতালে। আম্মু পাশে বসে কাঁদছেন। ডাক্তাররা বলছেন আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। এরপর আমাদের লাইফে একজন নতুন মানুষের আবির্ভাব হলো। নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। উনি সব কথা শুনলেন। আমার হ্যালুসিনেশন, আমার ভয়, আমার ইনসোমনিয়া সব শুনে উনি খুব একটা পাত্তা দিলেন না। বললেন, আপনার মেয়ের সিজোফ্রেনিয়া হয়েছে। ওর স্প্লিট পার্সোনালিটির প্রবলেম ডেভেলপ করেছে। এই বয়সে বিশেষ করে এসব হয়েই থাকে। আপনারা দেরি না করে ট্রিটমেন্ট শুরু করে দিন। উনি এক গাদা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দিলেন আমাকে। আম্মুকে বললেন, মেয়ের পড়াশোনা আপাতত বন্ধ রাখুন, ব্রেনে কোনো প্রেশার দেয়া যাবে না। শুরু হলো আমার ওষুধের জীবন। সকালে, দুপুরে, রাতে মুঠো মুঠো ওষুধ। ডাক্তারের পরামর্শে আম্মু আমাকে সিলেট নিয়ে গেলেন। ভাবলেন চা বাগান আর পাহাড়ে নিরিবিলি পরিবেশে আমি হয়তো সুস্থ হয়ে উঠব। আমরা ওখানকার একটা ভালো রিসর্টে উঠেছিলাম, কিন্তু ওখানে গিয়ে হিতে বিপরীত হলো। আমার মনে হতো পাহাড়গুলো যেন আমার চারপাশ থেকে চেপে ধরছে। বাতাসে অক্সিজেন ফুরিয়ে আসছে। আমি শ্বাস নিতে পারতাম না। রাতে ঘুম ভেঙে উঠে বসে থাকতাম। মনে হতো কেউ আমার হার্টে ভয়ঙ্করভাবে চাপ দিচ্ছে। সিলেটের ট্যুরটা পুরোটাই একটা ডিজাস্টার ছিল। আমরা ঢাকায় ফিরে এলাম। ঢাকায় ফেরার পরপরই ওই আত্মীয়, মানে যিনি আমার শাশুড়ি হতে চেয়েছিলেন, তিনি ফোন করলেন। ওনার গলার স্বর শুনে মনে হলো যেন মধু ঝরছে। উনি দরদ দেখিয়ে খোঁজখবর নিলেন। আম্মু ওনাকে আমার গুরুতর অসুস্থার কথা কিছুই বললেন না। উনি বারবার আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করলেন। আম্মু কোনো মতে কথা শেষ করলেন। ফোন রাখার পর আম্মু বললেন, আশ্চর্য তো, এই মহিলা তো কিছুদিন আগে আমাদের সাপসাপন্ত করছিলেন, আমাদের ধ্বংস চেয়েছেন, আজ হঠাৎ এত দরদ। এর মধ্যে আমার ফিজিক্যাল কন্ডিশন আরও খারাপ হলো। আমার ডাইজেশন সিস্টেমে পুরো একটা ঝামেলা লেগে গেল। এক গ্লাস পানি খেলেও হজম হতে চাইত না, পেটে অস্বচ্ছ যন্ত্রণা। সাইকিয়াট্রিস্ট বললেন আমার মতো পেশেন্টদের নাকি এরকম হয়েই থাকে। এবং আম্মু বেচারা ডাক্তারের কথা মতো আমাকে জোর করে সকালে হাঁটাতে নিয়ে গেলেন। আমাকে দিয়ে যোগা করানোর চেষ্টা করলেন। উনি আমাকে নামাজ পড়ার জন্য বলতেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এমনিতে আমি ছোটবেলা থেকে নামাজি ছিলাম, কিন্তু অসুস্থ হবার পর থেকে আমার সেই অভ্যাস চলে গিয়েছিল। আম্মু যখন আমাকে জায়নামাজে বসতে বলতেন আমার মনে হতো কে যেন বাধা দিচ্ছে। আম্মু এসব দেখে খুব ভয় পেয়ে গেলেন। আম্মু তার এক ফ্রেন্ডের সাথে ব্যাপারটা শেয়ার করলেন। সেই আন্টি ভীষণ বিজ্ঞান মনস্ক মানুষ। উনি সবকিছুর লজিক খুঁজতেন। উনি আম্মুকে বললেন,
শোনো ভাবি, তুমি আবার ওই পীর ফকিরের পাল্লায় পড়ো না যেন। ওসব গ্রামের কুসংস্কার, এসব ব্যাকডেটের চিন্তাভাবনা বাদ দাও। আম্মু তোটানায় পড়ে গেলেন। একদিকে আমার এই অ্যাবনর্মাল বিহেভিয়ার, অন্যদিকে মডার্ন মেডিসিন সায়েন্সের উপরে ভরসা। কিন্তু ওষুধেতে কাজ হচ্ছে না, উল্টো আমি যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সেই যে ডাইনিং টেবিলে বসে থাকা জিনিসটা আমি দেখেছিলাম, সে এখন প্রায়ই দেখা দিত। কখনো কিচেনের স্ল্যাবের ওপর বসে থাকত, কখনো বাথরুমের ভেন্টিলেটর দিয়ে উকি দিত। আমার শরীরের কালশিটে দাগগুলো আরও স্পষ্ট হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার পিঠে, হাতে বিভিন্ন জায়গায় কালচে দাগ। আম্মু আর এসব নিতে পারছিলেন না। এই অচেনা শহরে, ফ্ল্যাটবন্দি জীবনে উনি হাঁপিয়ে উঠছিলেন। উনি ডিসিশন নিলেন, যা হবার হবে, উনি আমাকে নিয়ে গ্রামে ফিরে যাবেন। অন্তত ওখানে নিজের মানুষজন আছে, খোলামেলা পরিবেশ আছে, এখানে থাকলে আমি হয়তো মরেই যাব। এইভাবে আম্মু গ্রাম থেকে আমাদের পুরনো কাজের বুয়া রাজিয়া খালাকে খবর দিলেন। রাজিয়া খালা অবাক হলেন। তিনি বললেন, কেন বুবু, আপনারা মেয়ের পড়াশোনার জন্য গেলেন, এখনই ফিরে আসবেন কেন? আম্মু কেঁদে বললেন, আর বলিস না, আমিনের শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখিও কাজ হচ্ছে না। রাজিয়া খালা ফোনেই আম্মুর কান্না শুনে বিচলিত হয়ে পড়লেন। পরদিন রাজিয়া খালা ঢাকায় আসলেন। তিনি আমাকে দেখেই চমকে উঠলেন। আমার জরাজীর্ণ অবস্থা, কোটরে ঢুকে যাওয়া চোখ আর শুকে যাওয়া শরীর দেখে তিনি আম্মুকে বললেন, বুবু, আপনি এটা কি করেছেন? এই মেয়ের তো কোনো ডাক্তারি রোগ নাই, মিছে মিছে ডাক্তারের পিছনে টাকা ঢালছেন। আম্মু অবাক হয়ে বললেন, মানে কি বলছিস তুই? রাজিয়া খালা আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি গ্রামের মানুষ, কিন্তু এসব জিনিস আমি বুঝি, মূর্খ হলেও বুঝি। ওর বাতাস লেগেছে। আম্মুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন উনি মডার্ন সায়েন্সের উপরে ভরসা করেছিলেন, কিন্তু রাজিয়া খালার কথাগুলো ওনার মনে গেঁথে গেল, কারণ ডাক্তাররা তো কোনো সলিউশন দিতে পারছে না। রাজিয়া খালা বললেন, আমার পরিচিত একজন হুজুর আছে, খুব পরহেজগার মানুষ, জিন, জাদু এ সমস্ত চিকিৎসায় ওনার বেশ নাম ডাক, ওনাকে একবার দেখান। আম্মু রাজি হলেন। রাজিয়া খালা সেই হুজুরকে আমাদের বাসায় নিয়ে এলেন। হুজুর আমাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন। তিনি কিছু আয়াত পড়ে আমার দিকে ফু দিলেন এবং সামনে একটা বাটিতে পানি রেখে কি যেন পড়লেন। আম্মুকে বললেন, আপনার মেয়ের বিয়ের কোনো প্রস্তাব এঁকেছিল কিছুদিন আগে? আম্মু চমকে উঠে বললেন, হ্যাঁ এসেছিল, আমার ভাসুরের শালেকের ছেলে। হুজুর বললেন, ওরাই সর্বনাশ করেছে। ওরা যখন দেখল আপনি রাজি হচ্ছেন না, তখন। হুজুরের কথা শুনে আম্মুর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এত জঘন্য মানুষও দুনিয়ায় থাকতে পারে? হুজুর আরও বললেন, আপনার মেয়ের সাথে একটা ভয়ঙ্কর জিনকে জুড়ে দেয়া হয়েছে, ওটাই ওকে ভয় দেখাচ্ছে, শারীরিকভাবে আঘাত করছে। আপনারা যদি সঠিক সময় ব্যবস্থা না নেন, তাহলে মেয়েটা হয়তো সুইসাইড করবে বা হার্ট অ্যাটাক করে মারা যাবে। এরপর শুরু হলো আসল চিকিৎসা। হুজুর আমার রোকাইয়া করা শুরু করলেন। যেদিন প্রথম হুজুর আমার সামনে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন, আমার মনে হলো আমার শরীরের ভেতরে কেউ যেন আঘাত করছে। আমি চিৎকার করলাম, ছটফট করলাম, আমার মুখ দিয়ে কোনো শব্দ যদিও বের হচ্ছিল না। চিকিৎসা চলাকালীন সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। হুজুর যখন আমাকে পানি পড়া খেতে দিতেন, মনে হতো আমি ফুটন্ত লাভা গিলছি, আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরত, আমি ফ্লোরে গড়াগড়ি খেতাম। কয়েকদিন ধরে হুজুর আমাকে ঝাড়ফুঁক করলেন। আমাদের বাসার বিভিন্ন জায়গায় তাবিজ পুঁতে রাখা হয়েছিল, হুজুর সেগুলো নষ্ট করলেন। প্রায় টানা 1 মাস চিকিৎসার পর আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলাম। আমার খাওয়া দাওয়ায় রুচি ফিরে এলো, আমি রাতে ঘুমাতে পারলাম, সেই ভয়ঙ্কর ছায়াটা আর আমাকে ডিস্টার্ব করত না। আমার শরীরের কালশিটে দাগগুলো মিলিয়ে গেল। আমি আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হাসলাম। হুজুর বললেন, মা, তুমি এখন সুস্থ, কিন্তু মনে রেখো, দুশ্মন কিন্তু শেষ হয়ে যায়নি, ওরা আবারও ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি এখন অনেকটাই সুস্থ, ইউনিভার্সিটিতে যাচ্ছি, ক্লাস করছি, কিন্তু মনের ভেতর সেই ভয়টা এখনও পুরোপুরি যায়নি। আমি ওই রিলেটিভদের ছায়াও মারাতে চাই না। আম্মু সিদ্ধান্ত নিয়েছেন আমাকে এই দেশে রাখবেন না। আমি স্টুডেন্ট ভিসার জন্য কানাডার অস্ট্রেলিয়ায় অ্যাপ্লাই করেছি। যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে আমাকে দূরে চলে যেতে হবে। এই বলেই আরমিন ফেরদৌসি ওনার ঘটনা শেষ করেছেন, এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। অসংখ্য ধন্যবাদ যারা শুনছিলেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, 5 পার্টে না ভাই, কখন গেল? ভাইরাল চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন মতো। জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভয়.com। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রথমে ক্ষমা চাচ্ছি, কারণ আমি বাংলায় লিখতে পারি না, এমনকি গুছিয়েও লিখতে পারি না। আমি আমার নাম জানাতে চাচ্ছি না, আমার ইউনিভার্সিটির হোস্টেল ও সিটির নাম বলতে চাই না। আমি তখন রাশিয়ার একটা ইউনিভার্সিটিতে পড়তাম। ঘটনায় আসি।
আমার একজন পরিচিত বৃদ্ধ মহিলা ইউলিয়া কেদবিন ফেদেরোভা। উনার বয়স ৭০-এর বেশি, কিন্তু উনি এখনও ফিট, দেখে মনে হয় ৪০-৪৫ বছরের, কারণ উনি ইউকেতে রাশিয়ার অ্যাম্বাসিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। ওনাকে ভালো লাগত কারণ উনি দারুণ ইংরেজি ভাষা বলতেন, সম্পূর্ণ আমেরিকান বা ব্রিটিশদের মতো। ওনাকে ইউলিয়া বাউস্কা মানে দাদি বলে ডাকতাম। ওনার ভাষায় বলছি ঘটনাটি বোঝার জন্য। আমি ইউলিয়া ক্যাথরিন ফেদারোভা। আমার 2 ভাই ইভান ও সের্গেই। আমি সবার ছোট। আমার মা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমার বাবা ছিল না। আমার বয়স তখন 15-16। আমার মায়ের চাকরির বদলির কারণে মস্কো থেকে বলগাগ্রাতে আমি আর আমার মা চলে যাই। আমরা সরকারের দেয়া বাড়িতে উঠি। বাড়িটি ছিল ইউ শেপের 3 তলা ভবন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ভেঙে যায়। আই শেপের মতো হয়ে যায় বাড়িটা। এর চারিদিকে জঙ্গল দেখে ভয় লাগে। মনে হয় রহস্যময় বাড়িটি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে ডাকছে। বাড়ির পেছনে একটা পুরনো বিশাল পুকুর, আর এর কিছু দূরে বিশাল বড় একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটি ছিল ভাঙা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে গিয়েছিল, আধভাঙা অবস্থায় পড়ে আছে। আমি আমার বাড়ির কাছে আনুমানিক 1 কিলোমিটার দূরে একটা স্কুলে ভর্তি হই। আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইত না, কারণ আমরা নাকি আজব বাড়িতে উঠেছি। কিন্তু বাড়িতে আমার খুব ভালো লাগত। এক এক সময় এক এক কিছু খুঁজে বের করতে ভালো লাগত। কখনো কখনো বুলেট, মানুষের হাড়, কখনো কখনো আংটি, মানিব্যাগ, অনেক কিছু পেয়েছি। ওইগুলি জাদুঘরে বিক্রি করে ভালো টাকা পয়সা পেতাম, তাই আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আমাদের নতুন বাড়িতে অনেক সময় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পেতাম। শব্দগুলো টাওয়ার থেকে আসত। মাঝে মাঝে বাড়ির ভেতরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 30 থেকে 34 ডিগ্রি, আবার অনেক কমে গিয়ে -12 থেকে 20 ডিগ্রি পর্যন্ত নেমে যেত। তার চেয়েও ভয়ের কারণ আমরা প্রায়ই মাঝে মাঝে মধ্যরাতে অনেক মানুষের করুণ আর্তনাদের শুনতে পেতাম। আর্তনাদের শব্দগুলো টাওয়ার থেকে আসত। আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী ছিলাম, তাই একদিন বিকেলে আমি ওই টাওয়ারটির কাছে ঘুরতে বের হব বলে ঠিক করলাম। ভালো কিছু খুঁজে বের করতে পারলে আমি বিক্রি করে ভালো টাকা পয়সা পাব। আমি ঠিক করি আমার সাথে ওয়াকসানাকে নিয়ে যাব, কিন্তু ওয়াকসানা আমার বাড়িতে এসে একবারও বের হয়নি। দিনে দিনে শুকিয়ে গেছে সে, শুধু কান্না করে আর রাতের বেলা আমার আর আম্মুর মাঝখানে শুয়ে থাকে। কিন্তু ওয়াকসানা ঘুমাতো না। ওয়াকসানা কথা বলতে ভুলে গিয়েছিল। ওয়াকসানা আমাদের কুকুরের নাম। একদিন বিকেলে আমি ওয়াকসানাকে নিয়ে ঘুরতে যাই। আমি যখন টাওয়ারের দিকে যেতে থাকি, ওয়াকসানা অদ্ভুত আচরণ করতে থাকে। আমাকে ওই দিকে যেতে দিতে চায় না। ওয়াকসানাকে যেতে জোর করলে ও গড়গড় শব্দ করে বাড়ির দিকে পালায়। ও না যাওয়ার কারণে আমি একাই যাই ওই টাওয়ারের কাছে। টাওয়ারের কাছে যেতেই আমার কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয়। আমি স্থির হয়ে যাই। হঠাৎ আমি অনুভব করি 6 থেকে 7 জন আমার পেছনে হাঁটছে। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আমি একটু অবাক হলাম। আমি টাওয়ারটির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম গেট খোলা। আমি আরও অবাক হয়ে গেলাম। কয়েকদিন আগেও আমি দেখেছি 5-6টা তালা দেয়া। আজকে কে খুলেছে? আমি সাহস করে ভেতরে দেখি অনেক শিকল দেয়া, এবং কে যেন সেখানে শিকল লাগিয়ে রেখেছে। আর এক কোণে 7-8টা চেয়ার। আমার বুঝতে বাকি রইল না এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দীদের টর্চার করা হতো। এটি একটি টর্চার সেল। আমি ভয় পেতে শুরু করলাম। আমি চিন্তা করলাম চলে যাব, কিন্তু তখন গেট বিকট শব্দে বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে গেটে ধাক্কাধাক্কি আর চিৎকার করতে থাকি, কিন্তু তখন আবার 6-7 জন লোকের হাঁটার শব্দে আমি চুপ হয়ে যাই। মার্চ করে কেউ এগিয়ে আসছে, কিন্তু কথা শুনতে পারলাম না তাদের, বা বুঝতেও পারলাম না, কারণ ওরা জার্মানি ভাষায় কথা বলছিল। হঠাৎ গোলাগুলির শব্দ। আমি ভয়ে মেঝেতে শুয়ে পড়লাম। টাওয়ারের দরজার নিচ দিয়ে গরম পানি ঢুকতে থাকে। আমি প্রচুর পরিমাণে ঘামছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। তখন খেয়াল করে দেখলাম ওইগুলো পানি না, বেশ আঠালো। আমার বুঝতে বাকি রইল না, এগুলো রক্ত। আমি নিজেকে সামলাতে পারলাম না। গেটের দরজায় আঘাত করতে থাকি আর চিৎকার করতে থাকি, আর কারা যেন আমার চিৎকার শুনে অট্টহাসিতে ফেটে পড়ে। আমি যত চিৎকার করি তারা আরও বেশি অট্টহাসিতে ফেটে পড়ে। আমার মনে হলো আজ আমি মরে যাব, তাই গডের নাম নিতে থাকি।
তখন গেট আবার কোনো শব্দ না করে খুলে যায়। কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণে আলো আসতে শুরু করে। এত আলো আমি চোখে নিতে পারছিলাম না, তাই চোখে 2 হাত দিয়ে আমি চিৎকার করতে থাকি। কিন্তু আলোগুলো আমার নাক কান দিয়ে ঢুকতে থাকে। আমি অনুভব করি আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমাকে একটি চার্চে আমি আবিষ্কার করি। আমি ফাদারকে বললাম আমি কোথায়? গ্রডনের চার্চে। আমি বললাম এটা আবার কোথায়? ফাদার বলল বেলারুশের একটি সিটি। আমি অবাক হয়ে গেলাম, কান্না করতে লাগলাম। ফাদার বলল কেঁদো না, তোমার মা এসে পড়বে। 2 দিন পরে আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। অনেক কান্না করলেন। কাঁদছ কেন আম্মু? কোথায় ছিলি? এত দূরে আসলে কিভাবে? এতদিন একবারও আমাদের কথা মনে পড়েনি? তুই আমাকে ছাড়া একদিন থাকতে পারিস না। এই 3 মাস কেমন করে থাকলি? ওয়াক ছিল তো, তোর শোকে মারা গেছে। আমি বললাম কি বলছ? আমি কালও তো তোমাদের সাথে ঘুমিয়েছি। তখন ফাদার আমাদের থামতে বললেন, বলতে শুরু করলেন। আমি 10 দিন আগে সন্ধ্যায় চার্চের দিকে আসার সময় 3 রাস্তার মোড়ে পুরনো ওয়াচ টাওয়ারের ছাদে শূন্যে ভাসমান অবস্থায় দেখে বুঝতে পারলাম কি হচ্ছে। তাই আমি আমার কিছু সহযোগীদের নিয়ে দ্রুত যাই। রিচুয়ালের মাধ্যমে ওকে নিচে নামিয়ে নিয়ে আসি। অচেতন অবস্থায় চার্চে নিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠলে নাম ঠিকানা নেই এবং তোমার মায়ের কাছে চিঠি লিখি। পরদিন আমার বাবার অসুস্থতার খবর শুনে আমি বাড়িতে গেলাম। 7 দিন পরে আবার ফিরে এলাম চার্চে। দেখলাম তোমার চারপাশে খারাপ কিছু অশরীর অবস্থান করছে। আর এই 7 দিন কোনো কথা নেই, খাওয়া নেই, শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে। আমি সবকিছু বুঝতে পেরেছি। তোমাকে 3 দিন রিচুয়ালের মাধ্যমে ঠিক করতে সক্ষম হয়েছি। তোমার আগে 4 জন মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। আর তোমাদের 5 জনের সাথে যে ঘটনা ঘটেছিল, আমি ওই স্থানে গিয়ে সেই সমস্যার সমাধান করব। আমি যে চার্চে ছিলাম ওইখান থেকে আমাদের সিটির দূরত্ব 2000 কিলোমিটার। আমার জীবন থেকে 3 মাস কি করে যেন চলে গেল। পরে হঠাৎ একদিন ফাদার এবং 6 জন ফাদার ওই টাওয়ারের কাছে যায়। বাইবেল পড়ে রিচুয়ালের মাধ্যমে ওই টাওয়ারের তালা ভেঙে ভেতরে ঢোকে। একজন ফাদার এসে বলল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে আসতে। আম্মুক আমি তাদের নিয়ে যাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্যে 20টা মেয়ে এবং 50 থেকে 60 জন পুরুষের কঙ্কাল উদ্ধার হয়। করেছে তারা। এরপরে আর কোনো সমস্যা হয়নি। 3 মাস কি করে চলে গেল আপনাদের কাছে উত্তর থাকলে জানাবেন দয়া করে। আরও অনেক ঘটনা আছে, লিখে পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এই লিঙ্কটি আপনার বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, ফার্স্ট পার্টে কি ছিল? কখন গেল? ভাইরাল চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। শেষের ঘটনাটি ছিল সেই রাশান টাওয়ার নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের সঙ্গে একজন গেস্ট উপস্থিত আছেন আজকে এই মুহূর্তে এবং তিনি হচ্ছেন এমডি শরীফুল। আমরা তার সঙ্গে কথা বলবো। শরীফুল, আপনি কেমন আছেন, কোথা থেকে বলছেন একটু প্লিজ আমাদের শুরুতে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। আমি আপনাকে খুবই আস্তে শুনতে পাচ্ছি কোনো একটা কারণে এবং আপনার পেছনে অনেক নয়েজ শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে। ভাইয়া আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। মালয়েশিয়াল থেকে? আমার মনে হয় যে আমাদের এই শোটা কি আপনার ওখানে চলছে? আপনাদেরকে মানে ওটা একটু বন্ধ করবেন প্লিজ। আপনি যখন কথা বলবেন তখন ওটা না চালিয়ে রাখলে আমাদের জন্য এটা সুবিধা হবে। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমাদের এই শোটা সম্ভবত চালিয়ে রেখেছেন। ওটা আমি আবার দ্বিতীয়বারের মতো শুনতে পাচ্ছি। সুতরাং আপনার এখানে কোনো শো বা কোনো কিছু চালানো যাবে না, শুধু আপনি কথা বলবেন। আচ্ছা, এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, ঘটনা হচ্ছে আমার আম্মুর থেকে শোনা। তো ঘটনাটা আপনি বলেন, আমি এখন শুরু করতে যাচ্ছি। জি, বলেন। তো ঘটনাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আপনার কসবা থানা, গোরাম্বুল একটা গ্রামে। তো ঘটনাটা 1990 এবং 95 সালের মাঝামাঝি ঘটনাটা ঘটছে। তো এটার এক্স্যাক্টলি ডেটটা আমার আম্মুর জানা নেই, অনেক আগের একটি ঘটনা। তো ঘটনাটা বলার আগে আমি আপনার ঘটনাটার জায়গাটা একটা বর্ণনা দিতে চাই। তো আপনারা হয়তো অনেকেই যে জায়গায় আছে অনেকেই শুনতে দেখতে পাবেন যে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার একটা নদী আছে, নাম হচ্ছে শালদা নদী।
তো ওই নদীর এলাকার অনেক মানুষই জীবিকা নির্বাহ করে আপনার নদীর মধ্যে বালু উত্তোলন করে আর কি, নৌকা দিয়ে বালু উত্তোলন করে। তো ইন্ডিয়ার পাশাপাশি গ্রামে ধরতে গেলে ওখানে, তো ওখান থেকে নৌকা দিয়ে বালু উত্তোলন করা হয়। তো আসলে মানে ঘটনাটা ওই বালু তোলা কেন্দ্রিক নিয়ে ঘটনাটা। তো আমি ঘটনাটা শুরু করতে যাচ্ছি। তো ঘটনাটা মূল হচ্ছে যে আজ মানে তখন ছিল বর্ষাকালের সময় হঠাৎ আপনার একজন, এখানে সবাই বালু তুলতে আসে, নদী থেকে বালু তুলে তারপরে এরা ঘরবাড়ি তৈরি করার জন্য যে বালুগুলো লাগে ওখান থেকে ওরা কালেক্ট করে। তো এখান থেকে যখন বর্ষাকাল শুরু হয় তখন একজন লোক এখান থেকে বালু তোলা শুরু করতে আসে আর কি। তো বালু তোলা শুরু করার পরে হঠাৎ করে একদিন যখন বালু তোলে তার একটা নৌকা ছিল না। তো যারা এখানে বালু তুলতে আসে তাদের অনেকেরই নৌকার প্রয়োজন হয়, নৌকা ছাড়া বালু তোলা অসম্ভব প্রায়। তো যে লোকটা বালু তুলতে আসতো লোকটার নাম এক্স্যাক্টলি আমার আম্মুর মনে নেই। তো লোকটা অনেক গরিব ছিল আর কি। তো গরিব যেহেতু ছিল এখানে অন্যদের সাথে কাজকর্ম করতে আসতো আর কি, বালু তুলতে আসতো, ওনার নৌকা ছিল না। তো অনেকদিন যাবতীয় এখানে কাজ করতে আসে। তো হঠাৎ একদিন সে বলতে চাচ্ছিল যে আমি তো এখানে কাজ করি, তো এখানে আমার এতটা ইনকাম হচ্ছে না, তো আমার তো নৌকা একটা যদি নিজের হয় তাহলে আমি ভালো ইনকাম করতে পারবো এবং আমি আরও বেশি টাকা কামাতে পারবো আর কি। তো ওর বাবা মার সাথে এই ব্যাপারে কথা বলে। তো বাবা মার সাথে যখন এই ব্যাপারে কথা বলে, ওদের বাবা মার ফ্যামিলি এতটা উন্নত ছিল না, ওরা গরিব ফ্যামিলির ছিল, তো ওরা নৌকা কেনার মতো সামর্থ্য ছিল না। তো হঠাৎ করে একদিন এভাবে কয়েকদিন চলতে থাকে। তো ওই লোকটা ছিল অবিবাহিত। তো কিছুদিন পরে এলাকার পাশে ওনার একটা বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার পর উনি ওনার যে শ্বশুরবাড়ির ওয়াইফ এতটা বড়লোক ছিল না, উনিও মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। তো যখন বিয়ে ঠিক হওয়ার পরে তো হঠাৎ করে একদিন ওনার ওয়াইফকে বলতেছে যে দেখো আমার একটা যদি নৌকা হয় তাহলে আমি ব্যবসা বাণিজ্য আরও ভালোভাবে করতে পারবো এবং আরও অনেক টাকা ইনকাম করতে পারবো। যদি আমাকে একটা নৌকার ব্যবস্থা করে দাও তোমার ফ্যামিলি থেকে তাহলে আমার জন্য একটু ভালো হয়। তো ওই ওনার ওয়াইফের বাবা মার সাথে ব্যাপারে কথা বলে। তো ওনার ওয়াইফের বাবা মা যখন এই কথা শোনে তখন ওরা মনে হয় একটু আকাশ থেকে ভেঙে বলে, কিন্তু একটা নৌকা তো তখনকার সময় অনেকটা লাগে একটা নৌকা করতে। তো তখন যখন বলল এই কথা যে দেখো আমি এই মুহূর্তে তো এত বড় একটা নৌকা কেনার সামর্থ্য আমার নাই, আর যদি আমি নৌকা এখন কিনে দিতে তাহলে আমার অনেক সমস্যা হবে, আমি দেখি আস্তে আস্তে যদি ম্যানেজ করে দিতে পারে তাহলে আমি দেব। তো এই কথাও এই মেয়ের বাবা মা বলছে। তো মেয়ের বাবা মা যখন বলছে এই কথা তখন ওনার স্বামীকে যখন এই কথা বলে তখন ওনার স্বামী একটু মনে মনে কষ্ট পায় এবং রাগও হয়। তো রাগের এক পর্যায়ে ওনার গায়ে হাত তুলতে বাধ্য হয়। যখন হাত তুলে তখন উনি বাপের বাড়ি রাগ করে চলে যায়। রাগ করে চলে যাওয়ার পর তখন ওনার বাবা মা বলছে আচ্ছা ঠিক আছে যা, এটার জন্য যখন তোর গায়ে হাত তুলছে আমি দেখি কিভাবে একটা ব্যবস্থা করে দিতে পারি নৌকা। তো ওনার একটা নিজের একটা বসতবাড়ি বিটা ছিল আর একটা জায়গা জমি ছিল, তো ওগুলা কিছু বন্ধক রেখে আর কিছু বিক্রি করে ওনার হাজব্যান্ডকে একটা নৌকা কিনে দেয়। তো নৌকা কিনে দেওয়ার পর তো উনি ব্যবসার জন্য ওনাকে এতদিনের একটা আশা ছিল যে একটা নৌকা হবে নিজের, সে ব্যবসা বাণিজ্য করবে, নিজের ইনকাম হবে, এই কারণে সে অনেক খুশি ছিল। তো ওয়াইফের বাবের বাড়ি থেকে টাকা নিয়ে তারপর উনি একটা নৌকা বানানোর পর সেই নৌকা দিয়ে সে বালুর কাজ করতেছিল। তো হঠাৎ প্রথমে ইনকাম অনেক ভালোই ছিল, নিজের নৌকা সবকিছু নিজের মতো করে চলছিল। তো নৌকা যখন ওভাবে চলছিল হঠাৎ করে একদিন বর্ষাকালের সিজনে নৌকা তুলতে গিয়েছিল, বালু তুলতে গিয়েছিল আর কি সবাই মিলে। তো আর ইন্ডিয়াতে যখন নৌকা দিয়ে তুলতে যায় তো ওরা সময়টা হচ্ছে সন্ধ্যার দিকে বা মাঝরাতে, সন্ধ্যার দিকে ওরা ঘাটে বসে থাকে আর মাঝরাতের দিকে ওরা নৌকা ইন্ডিয়া থেকে চুরি করে বালু ওরা উত্তোলন করে তারপর ওরা বিক্রি করে আর কি। তো সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর ওরা ঘাটে বসেছিল আর কি। তো এখানে অনেক প্রায় 2-3টা নৌকা এখানে বালু উত্তোলন করে। তো এক একজনের ঘাট এক একজনের থাকে আলাদা আলাদা। তো ওরা সন্ধ্যা নামাজ পড়ে যখন বালু তোলার প্রস্তুতি নিচ্ছিল বা ওরা যে জায়গায় বালু তোলো ওই জায়গায় ওরা যাবে, ওই মুহূর্তে হঠাৎ করেই নৌকার চারপাশে একটা সুসুসু শব্দ হচ্ছে। যখন সুসুসু শব্দ শুরু হলো, শুরু হওয়ার পরেই যেই নৌকার মালিক উনি বাইরে আসলেন। আসার পর দেখলেন নৌকাটা আপনার নদীর চারপাশে ঘুরতেছে। হঠাৎ করেই নৌকাটা মনে হয় পানির নিচে তলিয়ে যাবে, এমন একটা অবস্থা যখন তলিয়ে যাবে তো ওরা কি করছে, নৌকাতে যারা কর্মী ছিল এবং যারা ছিল সবাই ফাল দিয়ে নদী থেকে পাড়ে উঠে আসছে। তো পাড়ে উঠার পর পাড়ে যখন উঠে আসছে তারপর আপনার নৌকাটা একদম পানির নিচে তলিয়ে যাওয়ার পরে তোরা অনেকেই কোনো ক্ষতি ছাড়াই ওরা পাড়ে উঠে আসে। তো
তো যখন এভাবে নৌকা ঢুকে যায় তখন ওরা আর কী করবে, তখন সকাল হলো, সকাল হওয়ার পর নৌকাটা তোলার জন্য ওরা মানে কাজকর্ম শুরু করলো, আরও বাইরে থেকে লোকটোক নিয়ে আসলো। নিয়ে আসার পর যখন ওরা চেষ্টা করতেছে নৌকাটা তোলার জন্য, কিন্তু নৌকাটা তুলতেই পারতেছে না, মানে অনেক চেষ্টা করতেছে, চেষ্টার পরে নৌকাটা তুলতে পারতেছে না। তো একদিন চলে যায়, 2 দিন পর ওরা অন্য জায়গা থেকে লোক নিয়ে আসে, যারা নৌকা ডুবলে নৌকা তোলার কাজ করে ওদেরকে নিয়ে আসে। তো ওরা যখন নৌকাটা তুলতে চেষ্টা করে তখন ওরাও ব্যর্থ হয়। তো ব্যর্থ হওয়ার পরে এখন কি করবে, আর তখন ওনার অবস্থা খুবই খারাপ। তারপর 3-4 দিন পরে আবার ওরা যখন চেষ্টা করে তো তারপরও ব্যর্থ হয়। তো যারা চেষ্টা করছিল স্থানীয় লোক এবং উনিও ছিলেন। তো উনি রাতে একটা স্বপ্ন দেখে যে তোরা নৌকাটা যদি তুলতে যাস তাহলে তোদের বংশ নির্বংশ করে দেবে এবং তোদের ফ্যামিলি এবং পরিবারের সবার ক্ষতি হবে। তো এই কথাটা এটা স্বপ্ন দেখছিল নৌকার মালিক। নৌকার মালিকের জন্য স্বপ্ন দেখলো, সে এটা এত একটা পাত্তা দিছে না দেওয়ার পর উনি আবার পরবর্তীতে নৌকা তুলতে গিয়েছিল লোকজন নিয়ে। তো যারা পরবর্তীতে লোকজন নৌকা তুলতে গিয়েছিল, নৌকাটা আপনার 3 ভাগের 2 ভাগ আপনার মানে পলি মাটির তলে একদম ভিতরে ছিল। তো নৌকাটা প্রায় মিনিমাম 80% মনে হয় নৌকাটা একদম পলি টলি সরিয়ে নৌকাটা তোলার একটা প্রস্তুতি এরকম হয়েছিল। তো লাস্টে যখন নৌকাটা তোলার একটা প্রস্তুতি একদম মানে উপরের দিকে তুলবে, এমন সময় নৌকাটা আবার আগের মতোই পানির নিচে ডেবে যেতে থাকে। তো অনেক চেষ্টা করার পরও যখন হয় না, তখন ওরা হাল ছেড়ে বাধ্য হয়ে উপরে চলে আসে। উপরে চলে আসার পর যতজন কাজ করছিল নৌকাটা তোলার দিন, ওই দিন রাতেই ওদের 2-1 জনের মানে একদম পাতলা পায়খানা, মানে রক্ত আমাশার মতো মানে করতে 2-1 জন একদম অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি করানো হয়। আর 2 জনের অবস্থা খুবই শোচনীয় অবস্থা আর কি। তো এভাবে এটা চলে যায়। তো তারপর যেই নৌকার মালিক, সে এটার ব্যাপারে নিয়ে একজন পার্শ্ববর্তী এলাকার এক হুজুরের সাথে কথা বলে। তো হুজুরের সাথে যখন কথা বলে, তো হুজুর এখানে আসার পর হুজুর ঘটনাটা একটু নিজে দেখে, বিশ্লেষণ করে। তো পারে অনেক মানুষ, উৎসব জনতা ছিল। তো হুজুর সবাইকে দূরে সরে যেয়ে হুজুর বলল যে আচ্ছা আমি একটু এখানে দাঁড়াই, নিজের মতো করে আমি একটু দেখি কি সমস্যা আসলে। তো হুজুর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই ব্যাপারে হুজুর তার নিজের যেই রুকিয়া বা যেটার মাধ্যমে হুজুর একটু তথ্য জানার চেষ্টা করল। তো তথ্য জানার চেষ্টা করার পর হুজুরে এতটুকুই বলল যে তো দেখেন নৌকাটা এখানে ঢুকছে, এটা জায়গাটা এক ভালো না। দ্বিতীয় কথা হচ্ছে এই নৌকাটা এখানে তুলতে গেলে সবারই ক্ষতি হবে। তো আসলে নৌকাটা তোলার থেকে এই নৌকাটা এখানেই থাকুক, আর এটা তুলতে গেলে আপনাদের বড় ধরনের ক্ষতি হবে। এতটুকুই তথ্য হুজুরে নৌকার মালিকরে দেন। তারপর মালিকে কি করবে, আর মালিকে তারপর কান্নাকাটি করে এটা এইভাবে পুরা থাকে। তো যখন বর্ষাকালের সিজন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে তারপর আপনার নৌকাটা আছে না, আপনার একটু মাথাটা আছে না, মানে নৌকার 3 ভাগের 1 ভাগ পানির উপরে ভেসে থাকে, আর 2 ভাগ আছে না পানির নিচে। তো তখন পানি এত একটা ছিল না, নর্মাল ছিল। তখন নৌকাটা তোলার চেষ্টা করছিল অনেক। তো নৌকাটা মাটির চারপাশে সরিয়ে যখন নৌকাটা তুলতে যাবে, এমন সময় তখন মনে করেন যে নৌকাটা আর কোনোভাবেই তোলা যাচ্ছে না। মানে একদম মনে হয় এটা মানে মাটির নিচে একভাবে আটকে গেছে। মানে নৌকাটা কোনোভাবে চেষ্টা করে, যদি 1000 চেষ্টা করে, নৌকাটা তুলতে পারতেছে না। তো যখন নৌকাটা তুলতে পারতেছে না, তখন উনি আর হাল ছেড়ে দিছে। হাল ছাড়ার পর আপনার মনে করেন যে এর থেকে 3-4 মাস পরে আপনার মনে করেন যে আবার 2-1 জন এলাকার মানুষ, তারপর এলাকার যে স্থানীয় লোকেরা, ওরা বলল যে আমরা একটু চেষ্টা করে দেখি পারি কিনা। তো তখন আপনার নদীতে পানি একদম ছিল না বললেই চলে। তো নৌকাটা আপনার মনে করেন যে ওরা চেষ্টা করছিল তোলার জন্য, নৌকার চারপাশে মানে মাটি সরিয়ে সবকিছু করে চেষ্টা করছে, কিন্তু নৌকাটা কোনোভাবে কোনো দিকে করতে পারতেছে না। মানে নৌকাটা যতটুকুই মানে পুরো 80% মাটি সরিয়ে যখন নৌকাটা আপনার তোলার কার্যক্রম শুরু হবে, মানে তখন এমনভাবে নিচের দিকটা আটকে আছে মাটির দিকে, মনে হয় কেউ এটা মাটির দিকে একদম সিমেন্ট দিয়ে বালো দিয়ে এভাবে একদম আটকায় রাখছে, এরকম মনে হয়। মানে কোনোভাবেই তুলতে পারতেছে না। তো ওদের মধ্যে 2-1 জন ছিল এলাকার স্থানীয়। তো ওরা যখন অনেক চেষ্টা করছে, তুলতে পারছে না। কিন্তু পরের দিন রাতেই ওদের মনে করেন যে মানে রাতে শুয়ে ছিল, সকালবেলায় মনে করেন যে ওরা ঘুম থেকে উঠে মনে করেন মানে অনেক পাগলের মতোই বিহেভিয়ার করতেছে। মানে ওরা মনে হয় মানসিকভাবে একদম মনে হয় পাগল হয়ে গেছে, এরকম একটা বিহেভিয়ার করতেছে। তো যখন ওরা বিহেভিয়ার করতেছে, পরবর্তীতে এলাকার স্থানীয় মানুষেরা সবাই বলতেছে যে দেখ এই নৌকাটা নিয়ে তো সমস্যা ঝামেলা হইতেছে, এই নৌকাটার তোলার দরকার নেই, এটা যেভাবে আছে এভাবে পড়ে থাক। তো নৌকার মালিকও আর এটা নিয়ে নেওয়ার চেষ্টা করে নাই। আর যে জায়গাটা নৌকাটা পড়ে ছিল, নৌকাটা আপনার জায়গাটার নাম হচ্ছে গুড়াগোলা। আর এই জায়গাটার মধ্যে নৌকাটা যখন যেখানে ছিল, এখানে যখন বর্ষাকাল আসতো তখন নৌকার একটা অংশ পানির উপর ভেসে উঠত। আর নৌকাটা চারপাশে ঘুরতো, ঘোরার পর মানে যেই পাশে নৌকাটা ঢুকছে
ওই পাশে আপনার মানে যেভাবে নৌকাটা ঘুরতো ওই পাশে আপনার প্রায় মিনিমাম 20 হাত 30 হাত বা 40 হাত জায়গা আপনার পাশ গাঙ্গা একদম নদীর গর্ভে চলে যেত এই জায়গাটা। মানে প্রথমেই ভাঙতো না এই জায়গাটা, মানে এইভাবে নৌকা বর্ষাকাল আসলে নৌকার মানে নদীর পাড়ে এইভাবে ভাঙতো না। যখন আপনার এই নৌকাটা এখানে মানে আপনার দুর্ঘটনা কবলিত হয় তারপর থেকে এই জায়গাটা ভাঙা শুরু হয়। মানে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এই জায়গাটা ভাঙতে ভাঙতে নৌকাটা মনে করেন যে অনেকটা জায়গাটা নদীর পাড়টা পানি নিচে ডুবা যায় সাইডটা। তো নৌকাটা আস্তে আস্তে যেই সাইডটা ভাঙে ওই পাশ থেকে আপনার নৌকাটা আস্তে আস্তে আপনার যেদিকে চর পড়ে ওইদিকে আপনার চরের দিকে আস্তে আস্তে সরে আসে। তো যখন এইভাবে প্রায় 2-1 বছর চলা যায়, 2-1 বছর চলা যাওয়ার পরে এটা একসময় চরের মধ্যে নৌকাটার একটা অংশ দেখা যেত। তো যখন দেখা যেত তখন এখানে বাচ্চারা খেলাধুলা করতো বা ইয়া করতো। এইভাবে অনেক বছর চিলা যায়, নৌকাটা এইভাবে পইরা ছিল। লাস্টে আপনার মনে করেন যে মানে যুগের কালে বা বন্যা বর্ষাকালে পলিমাটিতে আস্তে আস্তে নৌকাটা আপনার মাটির নিচে বিলীন হয়ে যায়, কিন্তু নৌকাটার ওরা তুলতে পারে নাই। আর নৌকাটা তুলতে গেলে যারা তুলতে গেছে তাদের একটা না একটা সমস্যা হয়েছে। আর এই নৌকাটার অনেক এলাকার যারা স্থানীয় আছে তারা এই ঘটনাটা অনেকে হয়তো জানবে। আর ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শুনছি, আর আমি ফার্স্ট টাইম আপনাদের এখানে ঘটনা শেয়ার করছি। যদি কোনো ভুল হয় তাহলে আমাকে মাফ করবেন। এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনি ভালো থাকবেন, এবং আপনি অনেক দূর থেকে অর্থাৎ মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। অনেকগুলো কমেন্ট এসে বসে আছে, আমি কিছু কমেন্ট পড়তে চাই। আচ্ছা, দেখতে পাচ্ছি যে নর্থ কোরিয়া থেকে শুনছেন, আমাদের নামটা বলেননি এজন্য আমি পড়তে পারলাম না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের কাছে শুনছে, ঢাকা থেকে আমাদের শুনছেন, ইসরাত আমাদের সঙ্গে আছেন, টাঙ্গাইল থেকে এমডি জনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা আছেন, আমি একটা কথা বলি যে আমি হচ্ছে আসলে এখানে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটু জানতে চাই যে আপনাদের আজকের শোটা কেমন লাগলো, এবং এই শোটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সেটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব সবার সাথে, যাতে করে আরও বেশি মানুষ আমাদের সম্পর্কে জানতে পারেন এবং আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। আর সেই সাথে যে আপনারা সবাই জানেন যে আগামী মাসে আমরা 6 বছর পূর্ণ করছি, সেই উপলক্ষে আমরা একটা 2 মিলিয়নের বিশাল পরিবার হতে চাই। সবাই হেল্প করছেন আমাদেরকে, সেই জন্য আপনাদেরকে মানে জাস্ট আমি আমার জায়গা থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং আজকের এই শোটা কতটুকু ভালো করতে পারলাম আমি ঠিক জানি না, তবে আমি খুব চেষ্টা করেছি। আসলে বৃহস্পতিবার শুক্রবারের পরে, আগে তো শুধুমাত্র শুক্রবারে করতাম, তারপরে আসলাম বৃহস্পতিবার, তারপরে আবার রবিবার এবং মঙ্গলবার আমাকে করতে হোক। সবকিছু মিলিয়ে আসলে আমিও চেষ্টা করছি দিনরাতি আপনাদের জন্য ভালো কিছু উপহার দেবার জন্য কাজ করতে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং আশা করছি যে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো এইভাবে। খুলনা থেকে এমডি হাসান আমাদের সাথে আছেন, ইতালি থেকে শুনছেন আমাদেরকে ইসলাম, আমাদের সঙ্গে আছেন খোকন সর্দার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। রাত হয়ে যাচ্ছে আসলে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, এবং এই যে লিখছেন যে জ্যাকি পারভেজ লিখেছেন যে ভাই ঘুমাই। আমার মনে হয় যে ঘুমের সময়টা চলেই এসেছে, অনেক রাত হয়ে গেছে। এখন বাংলাদেশ সময় রাত 12টা 14, এবং আমি শরীফুলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণেই, মালয়েশিয়ায় কিন্তু এখন রাত আরও বেশি, অনেক বেশি এখন। সো আমার ধারণা এখন মালয়েশিয়া রাত 2টা 1। তারপরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং তিনি আজকে প্রথমবারের মতো অংশগ্রহণ করলেন, কিন্তু তিনি খুব গুছিয়ে কথা বললেন এবং তিনি ঘটনাটা আমাদের সামনে উপস্থাপন করলেন। সেজন্য আমি ধন্যবাদ জানাই শরীফুল আপনাকে। এবং আমি জানি যারা দেশের বাইরে থাকেন তারা কত ব্যস্ত থাকেন আপনারা, এবং অনেকেই এই ব্যস্ততার মাঝখানেও যে আমাদের সময় দেন, এটাই আমাদের অনেক বড় একটা পাওয়া। আশা করছি এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মানে জায়গায় আমরা কাজ করছি, সেটা মানে আমাদের দেশের কোনো কিছু যখন আমরা করতে চাই তখন আমরা আমাদের দেশের পরিপূর্ণ সাপোর্টটা যদি পাই, তাহলে সত্যিকার অর্থে আমাদের তো দেশের একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা অনেক মানুষ। সুতরাং আমরা যদি সত্যিই সবাই সবার পাশে দাঁড়াই, তাহলে আসলেই সমস্ত পৃথিবীকে দেখিয়ে দেওয়ার মতো একটা জায়গায় আমরা চলে যেতে পারবো। এবং আমি দেখছি যে আমাদের এই চ্যানেলটিতেও আমরা যদি সবাই মিলে একটু আমাদের মানে নিজেরা নিজেদের পাশে দাঁড়াই, তাহলে এই ঘটনাগুলো যেমন আমরা প্রতি সপ্তাহে প্রতিদিন নিয়ে ফিরে আসতে পারবো, ঠিক একইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা পাবো আপনাদের মাধ্যমেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। শরীফুল, আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনার যেহেতু অনেক রাত, আপনি বিদায় নিতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে আপনি কথা বলার চেষ্টা করছেন মনে হয়, আবার মাইকটা অন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আমরা আজকে আপনাকে বলতে চাচ্ছি যে আমরা মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে আমি যেখানে কাজ করি মানে সবাই বাঙালি আছে, তারপরে এখানে অনেক মানুষই আছে, তো সবাই আপনার অনেক বড় ভক্ত। আমরা সবাই আপনার ঘটনা শুনি, সবাই আপনার সব ঘটনা উপভোগ করি। তো আশা করি আপনাদের চ্যানেলটা অনেক বড় হোক। আমরা দোয়া করি আপনার জন্য। 2 মিলিয়ন আপনার চ্যানেলটা তাড়াতাড়ি করলে আমরা সবাই তাই কামনা করি। আর ভাই, আমি একটা ইন্দোনেশিয়ান মানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা ঘটনা নিয়ে আমার ইন্দোনেশিয়ান এক বন্ধুর সাথে কথাবার্তা বলতেছি। যদি সময় হয় আমি এটার ঘটনাটাও কানেক্ট করে আমি আপনাকে প্লিজ জানাবেন। আপনার পেছনে আসলে
মিউজিক বাজছে বলে আমাদের কথা শুনতে একটু অসুবিধা হচ্ছিল, বাট থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার সঙ্গে যারা শুনছেন আপনার শোটা আজকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে যারা আপনার এই শোটা আজকে শুনছেন এবং যারা এই মুহূর্তে আপনার চারপাশে আছেন, যারা শুনছেন এবং আপনার বন্ধুবান্ধব এবং যাদের কথা বললেন আমাদের যারা হচ্ছে ফ্যান ফলোয়ার, আমি কখনো বলি না, আমি বলি যে আপনি আমার আমি আপনার ফ্যান, কারণ হচ্ছে আপনি ছাড়া আমার এক্সিস্টেন্স কল্পনাও করা যায় না। সুতরাং আপনারা যারা শুনছেন আমি তাদের ফ্যান। সো আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনারাই সত্যিকার অর্থে, আপনারা ছাড়া আমার নিজের অস্তিত্ব আসলে কল্পনাও করা যায় না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, কাছে থাকার জন্য। আশা করছি এভাবেই আপনারা সবাই মিলে সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে থাকুন। আল্লাহ হাফেজ।